নমস্কার বন্ধুরা, এসআইআরের হেয়ারিং নোটিশ আপনাদের বাড়িতে কাদের কাদের আসবে সেই নিয়ে তো আমরা ভিডিও করেছি, কী কারণে আসবে সেটাও জানিয়েছি। এবার হেয়ারিংয়ের নোটিশ আসার পর আপনাদেরকে কিন্তু কাগজ দেখাতে হবে। তো কোন কোন কাগজ আপনাদেরকে দেখাতে হবে, কোন কাগজগুলো আপনাদেরকে রেডি করে রাখতে হবে, 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই 4 দিন সময় দেওয়া হবে, তারপর থেকেই কিন্তু হেয়ারিং শুরু হয়ে যাচ্ছে। কত সালে জন্ম হলে কি ডকুমেন্টস দিতে হবে, আপনার ডকুমেন্টস, আপনার বাবার বা মায়ের, কাদেরকে কোন ডকুমেন্টস দিতে হবে সেই নিয়ে কিন্তু সম্পূর্ণ লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। চলুন স্ক্রিনে আপনাদেরকে সমস্ত কিছু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় বিবরণ ডাটাবেসে উপলব্ধ নেই বা ডাটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। অর্থাৎ যাদের কাছে কাছে হেয়ারিংয়ের নোটিশ আসবে তাদেরকে এবার নিচে যেমন যেমন বলা রয়েছে সেই রকম কাগজ দেখাতে হবে। তো হেয়ারিংয়ের নোটিশ কী কী কারণে আসতে পারে, মোট কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে 4টা কারণ বলা হয়েছিল। তো যারা সেই ভিডিওটা দেখেননি অবশ্যই কিন্তু চ্যানেলে কালকে যে ভিডিওটা প্রকাশিত হয়েছে সেটা দেখে নেবেন। তো এখানে দেখুন, 1 নম্বরে বলা হচ্ছে যে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী। আপনি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন 1/7/1987 সালের আগে, তাহলে আপনাকে, আপনার যদি হেয়ারিংয়ের নোটিশ আসে, কী কাগজ দেখাতে হবে না, জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। শুধুমাত্র তাহলে বলেছে নিজের জন্য ডকুমেন্টস দিলেই হবে, আপনাকে আপনার বাবা বা মা বা আত্মীয়ের কোনো ডকুমেন্টস দেখাতে হচ্ছে না, শুধু নিজের ডকুমেন্টস দেখালেই হবে। তারপর বলেছে আপনার জন্ম ভারতবর্ষে হয়েছে 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে, এর মধ্যে যদি জন্মটা আপনার হয়ে থাকে, জন্ম তারিখ যদি এর মধ্যে হয়, তাহলে আপনাকে নিজের জন্য যে কোনো একটি নথি দিন বলেছে। এছাড়াও বলেছে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি দিন। সেক্ষেত্রে নিজের এবং বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের কাগজ দেখাতে বলা হচ্ছে। নিজেরটা তো দেখাতে হবেই এবং বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের দেখাতে হবে। তারপর আপনার জন্ম যদি 2/12/2004 সালের পরে ভারতবর্ষে হয়ে থাকে, তাহলে বলা হচ্ছে আপনাকে আপনার নিজের জন্য যে কোনো একটা কাগজ, আপনার বাবার জন্য যে কোনো একটা কাগজ, আপনার মায়ের জন্য যে কোনো একটা কাগজ দেখাতে হবে। পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিন। মানে আপনার বাবা বা মায়ের মধ্যে কেউ যদি অভারতীয় হয়ে থাকেন, মানে ভারতবর্ষ বাদে অন্য দেশের যদি তিনি নাগরিক হয়ে থাকেন, তাহলে যিনি অন্য দেশের নাগরিক বাবা বা মায়ের মধ্যে, তার পাসপোর্ট, বৈধ পাসপোর্ট এছাড়াও ভিসার প্রতিলিপি জমা দিতে হবে বলা হয়েছে। এবার দেখুন, কাগজের যে লিস্টগুলো বলা রয়েছে, যে এই যে কাগজ দিতে হবে বলছে নিজের, বাবা বা মায়ের, কোন কাগজ আপনি দেখাবেন তার একটা লিস্ট দিয়েছে নির্বাচন কমিশন। কি লিস্ট? এখানে দেখুন বলা হয়েছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক নয়। নিজের, বাবার ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যায়িত নথি জমা দিতে হবে। তো এখানে স্বপ্রত্যায়িত নথি মানে হচ্ছে যে ডকুমেন্টসটা দেবেন তার নিচে যার ডকুমেন্টস তাকে সই করতে হবে, এরকমটা কিন্তু বলছে। এবার কেউ যদি মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে যদি ধরুন বাবার ডকুমেন্টস দিচ্ছেন, বাবা মারা গেছে, তাহলে তো বাবার সইটা তো কেউ করতে পারছে না, তো সেক্ষেত্রে এমনিই দেবেন। কিন্তু নিজের যখন ডকুমেন্টসটা আপনি দেবেন, তো নিজে অবশ্যই ডকুমেন্টসের নিচে সই করবেন, এখানে সেরকমটা বলা রয়েছে, স্বপ্রত্যায়িত বলেছে। এবার এখানে দেখুন, প্রথমে 1 নম্বরে বলেছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী, পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো যদি কাগজ আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। সেটা আপনি আপনার প্রমাণ হিসেবে দিতে পারেন, বাবার দিতে পারেন বা মায়ের দিতে পারেন, যারই রয়েছে ডকুমেন্টস, যেরকম আপনার জন্ম তারিখ হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু এই লিস্ট থেকে ডকুমেন্টসটা জমা দিতে বলেছে। 2 নম্বরে বলেছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 তারিখের পূর্বে সরকার
বা স্থানীয় কর্তৃপক্ষ, এছাড়াও ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত হয়েছে এই ধরনের কোনো কাগজ যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। শুধু আপনার নয়, আপনার বাবার যখন কাগজ চাইছে, আপনার বাবার ক্ষেত্রেও যদি বাবার কোনো কাগজ থাকে সেটা আপনি দিতে পারেন বাবার প্রমাণ হিসাবে। আর মায়েরও যদি থেকে থাকে মায়ের প্রমাণ হিসাবে আপনি দিতে পারেন যদি আপনাকে মায়ের কাগজ চেয়ে থাকে। তারপর ৩ নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, মানে বার্থ সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেই জন্মের শংসাপত্র আপনি কিন্তু দিতে পারেন। তবে এখানে কিন্তু কোথাও বলা নেই জন্মের যে শংসাপত্র সেটা নতুন হতে হবে না পুরনো হতে হবে, বা কত তারিখের আগের জন্মের প্রমাণপত্র হতে হবে সে বিষয়ে কিন্তু কোনো নির্দিষ্ট করে বলা নেই। তারপর পাসপোর্ট চেয়েছে, পাসপোর্টটাও কত তারিখের আগে হতে হবে বা পরে হতে হবে কিনা কোনো কিচ্ছু বলা নেই, শুধু পাসপোর্টই বলা রয়েছে। ৫ নম্বরে বলেছে স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এর মানে হচ্ছে যে মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড রয়েছে বা কোনো বোর্ডের আপনার সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, এই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতার আপনি পড়াশোনা করেছেন কলেজে বা স্কুলে, সেই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতার কাগজ থাকলে সেগুলো কিন্তু আপনি দিতে পারেন। তারপর ৬ নম্বরে বলেছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এর মানে হচ্ছে আপনি যে স্থায়ী বসবাস করছেন পশ্চিমবঙ্গে কোনো একটি যে গ্রামে, তো তার যে শংসাপত্র এসডিও থেকে দেওয়া হয়, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, সেটা এসডিও সার্টিফিকেটটা আপনি দিতে পারেন। তারপর ৭ নম্বরে বলেছে বনভূমি অধিকার শংসাপত্র, মানে বন বিভাগ থেকে যে পাট্টাগুলো দেওয়া হয় সেই কাগজ যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। ৮ নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র। এর মানে হচ্ছে এসসি, এসটি, ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের থেকে থাকে সেটা আপনি দিতে পারেন প্রমাণ হিসাবে। ৯ নম্বরে বলেছে নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে, যাদের রয়েছে জাতীয় রেজিস্টার সার্টিফিকেট নাগরিকদের, সেটা আপনি দিতে পারেন। তারপর ১০ নম্বরে বলেছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র, সরকারি কাগজপত্র যদি জমি বা বাড়ি বরাদ্দের থেকে থাকে আপনার, সেটা আপনি দিতে পারেন। তারপর এখানে যেটা বলেছে ১২ নম্বরে আধারের জন্য কমিশনের ৯/৯/২০২৫ তারিখে নির্দেশ নম্বর প্রযোজ্য হবে। মানে আধার কার্ড আপনি দিতে পারেন, তবে শুধু আধার কার্ড দিলে কোনোভাবেই কিন্তু সেটা গ্রহণ করা হবে না। আপনি আধার কার্ড দিচ্ছেন আপনার ইচ্ছা মতো, কিন্তু আধার কার্ডের সাথে সাথে উপরে যে ১১টি কাগজ রয়েছে এর মধ্য থেকে যে কোনো একটা কাগজ আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। ঠিক আছে, শুধু আধার কার্ড দিয়ে কোনোভাবেই হবে না। ১৩ নম্বরে বলেছে যে ১/৭/২০২৫ অনুযায়ী বিহারের এসআইআরের নির্বাচক তালিকার নির্যাস। এর মানে হচ্ছে বিহারে তো প্রথমে এসআইআর হয়েছে, তো বিহারের যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যদি কারো নাম থেকে থাকে আপনাদের, তো আপনার বাবা বা আপনার মায়ের বা কারো যদি নাম থেকে থাকে সেই লিস্টটাকেও আপনি কিন্তু এই ডকুমেন্টস হিসাবে দেখাতে পারেন। ঠিক আছে, তো মেন এখানে প্রথমের যে ১১টা কাগজ সেই ১১টা কাগজ। তো আরেকটা বিষয়, অনেকের একটা কনফিউশন হচ্ছে যে ১১টা কাগজ সবই কি দেখাতে হবে? না, সবই নয়, যে কোনো একটা কাগজ আপনার প্রমাণ হিসাবে যে কোনো ১১টার মধ্যে একটা দেখাবেন, বাবার প্রমাণ হিসাবে যে কোনো ১১টির মধ্যে একটা, মায়ের প্রমাণ হিসাবে যে কোনো ১১টির মধ্যে একটা আপনাকে অরিজিনাল কিন্তু দেখাতে হবে। শুনানিতে যখন ডাকবে তখন এগুলো কিন্তু অরিজিনাল আপনি নিয়ে যাবেন। আর শুনানিতে কিন্তু সেখানে ভিডিও রেকর্ডিং করা হবে এবং আপনাকে প্রমাণ দেখাতে বলা হবে এবং আপনি অরিজিনাল কাগজ প্রমাণ দেখাবেন। সন্তুষ্ট যদি হয়ে যায় কমিশন, তাহলে আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেখানে আপনার নাম থাকবে। আর যদি আপনি আপনার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার নামটি কেটে দেওয়া হবে। এবার নাম কেটে দিল মানে ভয় পাওয়ারও কিছু নেই। নাম কেটে দিল মানে আজ যে আপনি নাম তোলার সুযোগ পাবেন না তা কিন্তু নয়। ফাইনাল ভোটার লিস্ট যখন প্রকাশিত করা হবে তখন দেখতে পাচ্ছেন আপনার নাম নেই, আপনার নাম কেটে দিয়েছে ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে। তো তারপরেও কিন্তু আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনার কাছে যদি উপযুক্ত কাগজ থেকে থাকে, আপনি কিন্তু আবারও আপনার নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করতে পারেন এবং আপনি যোগ্য হলে আপনি কিন্তু আবারও নাম তুলতে পারবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সুতরাং হিয়ারিং যাদের হিয়ারিংয়ের নোটিশ আসবে সেটা তো ১৬ তারিখেই জানা যাবেই। ১৬ তারিখে যখনই খসড়া তালিকা প্রকাশিত হবে, তো হিয়ারিংয়ের নোটিশ আসলে আপনাদেরকে এই কাগজগুলো রেডি করে রাখুন। এর মধ্য থেকে আপনাদেরকে কাগজ কিন্তু দেখাতে হবে। আর হিয়ারিংয়ের নোটিশ আসার আগে খসড়া ভোটার লিস্ট কীভাবে আপনাদেরকে চেক করতে হবে, কাদের হিয়ারিং নোটিশ আসছে, নোটিশ দেখতে কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা যখনই
সমস্ত কিছুর আপডেট আসবে, আমরা চ্যানেলে ভিডিও দিতে থাকবো। অবশ্যই চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।